আওয়ামী লীগ আমলে গুমের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ, বিচার দাবি ভুক্তভোগীদের। রাজধানীতে জুলাই যোদ্ধাদের র্যালি। নিজেদের গড়ে এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। এবার অর্থ পাচার মামলায় তারেক রহমানের 7 বছরের দণ্ড স্থগিত। দেশে 1156টি নদীর খসড়া তালিকা পহেলা বৈশাখেই ওয়েবসাইটে উন্মুক্ত। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা রক্ষা সরকারের অগ্রাধিকার। এবং সরবরাহ ঠিক রাখতেই তেলের দাম বৃদ্ধি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। 15 বছরে বাজার পরিস্থিতি নিয়ে মিথ্যাচার হয়েছে মন্তব্য প্রেস সচিবের। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। মিম, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিবসে মনে করতে চাই যে গত 15 থেকে 16 বছরে মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দেশে যেভাবে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুম করা হয়েছে, সেখানে চরম আকারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। আর সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেটি আমাদের কিছুদিন আগের, এখনও সেটি তাজা রয়েছে, জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড। একটি সংগঠনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। এই 15 বছরে আমরা অনেকবার গণমাধ্যমে তাদেরকে শিরোনাম হতে দেখেছি, মায়ের ডাক সংগঠন। এই যে আপনি বলছিলেন যারা গুম হয়েছে, হত্যা হয়েছে, যাদের পরিবার এখনো পর্যন্ত তাদের লাশ পায়নি, কিংবা পরিবারের সদস্য প্রিয়জন কোথায় আছে তারা এখনো জানে না, দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন, সেই সকল পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু মায়ের ডাক সংগঠন। এবং তারা আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ করছে। তারা তাদের প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। মিম, এবং সেখানকার খবর রাখছেন আমাদের সহকর্মী আজহার লিমন। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আজহার, এই যে জানতে চাই আওয়ামী লীগ আমলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যারা গুম হয়েছিলেন, খুন হয়েছেন, অনেকেই যে মিম বলছিল যে অনেকের কোথায় আছেন আত্মীয় স্বজনরা সেটাও জানেন না, কি বলছেন এই ভুক্তভোগীরা, বিশেষ করে তাদের ফিরিয়ে আনা কিংবা সুষ্ঠু বিচারের দাবি, তাদের কোন বিষয়ে আসলে তারা শাস্তির সর্বোচ্চ কি তাদের দাবি, বিস্তারিত জানাবেন। গালিব, সত্যি বলতে কি এটিও আমরা তো অনেক সমাবেশই কাভার করি, এই সোহরাওয়ার্দী উদ্যানে অনেক রাজনৈতিক সমাবেশ হয়েছে, হবে, কিন্তু আজকের এই সমাবেশে এসে আমাদের মানবাধিকার কিংবা এমন সব মানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যেটি আসলেই ব্যতিক্রম। আসলে আমরা যাদের কাছে যাচ্ছি, আপনারা জানতে চাইছেন যে তারা কি বলছে, আমরা তাদেরকে কোনো প্রশ্ন করতে হচ্ছে না। আমরা যদি তাদের সামনে শুধু মাইক্রোফোনটা ধরছি, তখনই তারা তাদের জীবনের গল্পগুলো বলছেন, যেটি আমরাও মানুষ আমাদেরকে আক্রান্ত করছে। তারা কিন্তু বলছেন যে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি এখানে, এর মধ্যে দুইজন আছেন, এই দুইজনই স্বামীহারা। অনেক আগের থেকে তারা তাদের স্বামীকে হারিয়েছেন, কিন্তু তাদের দুইজনের যে সন্তান, সেই দুই সন্তানই কিন্তু এই জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেখানে তারা শহীদ হয়েছেন। এর মধ্যে এমন একজন আছেন যার স্বামী রিক্সা চালক এবং তার যে সন্তান সে কারখানায় কাজ করত, কিন্তু যখন তার ওই গুলিবিদ্ধ ছেলেকে রিক্সায় উঠিয়েছেন তখন সে দেখছেন যে এটি তারই ছেলে। এ ধরনের অনেক হৃদয় বিদারক, অনেক মর্মস্পর্শী ব্যাপার। প্রতিটি মানুষের জীবন এক একটা উপন্যাস, এক একটা গল্প, যেগুলো গালিব এখান থেকে আসলে এত সংক্ষেপে বলে শেষ করার মতো নয়। এবং এই যে ব্যাপারগুলো ঘটেছে এই গেল 15 বছরে কিন্তু এই মুখগুলো মৌন ছিল, এদের মুখটা মলিন ছিল। এখনো যে এরা খুব হাসি খুশি আসে তা নয়, কিন্তু সব থেকে বড় পরিবর্তনটা হলো যে এখন তারা কথা বলার সুযোগটা পেয়েছে।
এই যে মায়ের ডাক, তারা গেল বছরে এই আয়োজনটা করতে চেয়েছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে রাজনৈতিক বিভিন্ন দল সংগঠন তারা সমাবেশ করবে, কিন্তু ভুক্তভোগী মানুষের যে এত বড় মিছিল হতে পারে কিংবা এত বড় মানে এত সংখ্যা হতে পারে যেটা এক একটা সমাবেশের মতো, সেটি আসলে মানে ব্যতিক্রম ঘটনা। বা মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মানে সেটি ভাবে না। ভুক্তভোগী একজন হলে আমরা তার জন্য কথা বলি, কিংবা সমাজের কেউ ভুক্তভোগী হবে সেটিও যেমন আমরা চাই না, কিন্তু এই ভুক্তভোগী শ্রেণীটার সংখ্যা যে এত, এই মায়ের ডাক এই আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা সেই চিত্রটি দেখছি। আমরা দেখছি যে এই আগে রাজনৈতিক দলগুলো যেভাবে সমাবেশ করতো সেভাবেই এরকম সেই জায়গাতেই হচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি যে মঞ্চটা একেবারেই সাদা মাটা করা হয়েছে। আমরা দেখছি যেখানে 6টি স্তম্ভ করা হয়েছে যেগুলো সরাসরি মানবাধিকার লঙ্ঘন। এখানে আমরা ডান পাশ থেকে যদি ধরি, এখানে বলা হয়েছে ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একটি স্তম্ভ। এরপরে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এই ধর্মীয় গোষ্ঠীর উপর যে চরম গণহত্যা চালিয়েছিল এই বিগত ফ্যাসিবাদী সরকার, তারও একটা স্তম্ভ করা হয়েছে। জুলাই গণহত্যায় যেখানে এখন পর্যন্ত আসলে কত মানুষ যে মারা গেছে সেটির একটা চূড়ান্ত হিসাব হয়নি। বলা হচ্ছে যে 2000-এর মতো শহীদ হয়েছে, বিভিন্ন হিসাবে কিছুটা কম বেশি আছে, আহত 30 থেকে আরো বেশি মানুষ। তো এই যে চিত্রগুলো আমরা এখানে দেখছি, জোরপূর্বক যে গুমের ঘটনা, এই জোরপূর্বক গুমের ঘটনার ব্যাপারে বিভিন্ন পরিসংখ্যান আছে। যেমন আমরা এই আইন ও সালিশ কেন্দ্রের একটা পরিসংখ্যান হাতে পেলাম যে তারা বলছে যে 1500-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। একজন মানুষকে যখন গুলি করে হত্যা করা হয় সেটি তো নিঃসন্দেহে অমানবিক, বর্বরচিত, কিন্তু তার পরিবার হয়তো জানে যে তার যে স্বজন সে মারা গেছে, সে তার কবরে গিয়ে জিয়ারত করতে পারে কিংবা তাকে শোক জানাতে পারে। কিন্তু গুম যে পরিবারটি হলো, তারা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তার যে স্বজন তার জন্য অপেক্ষায় থাকে। তাদের দরজায় যদি একটা পাতাও পড়ে তখন তাদের মনে হয় এই বুঝি স্বজন আসলো। তো তারা কিন্তু মানে জানে না যে তারা এখনো বেঁচে আছে কিংবা মরে গেছে। এই আবেগের নানান ইস্যু এখানে আছে। আমরা দেখছি যে এটি মায়ের ডাকের আয়োজনে এই যে সমাবেশটি হচ্ছে, এখানে মূলত মানে বিভিন্ন এই গেল ফ্যাসিবাদী আমলে যতগুলো পক্ষ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের, তাদের মূলত প্রত্যেকটি পক্ষ এখানে আছে। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি এই এখন এখানে দোয়া মোনাজাত হচ্ছে এই শহীদদের জন্য। এই রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখছি। এখানে আমরা দেখছি নাগরিক ঐক্য, আমরা এখানে বিএনপির নেতৃবৃন্দকে দেখছি, আমরা এখানে ছাত্র শিবির, এই জামাত ইসলামের নেতৃবৃন্দকে দেখছি, এবং বিভিন্ন যে পক্ষ রয়েছে মায়ের ডাকি নেতৃবৃন্দ রয়েছে। এবং এখানে কিন্তু যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা বা কমিশন, তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে আছে। ইংরেজি বাংলায় গেল সরকারের আমলে যেই মানবাধিকার লঙ্ঘনের যে চরম দুঃখজনক গণহত্যার মতো যেই দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, চরম বর্বরচিত নির্মম যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। তো মাত্রই এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে গালিব, আমরা দেখতে চাই যে এখানে আসলে নেতৃবৃন্দ কি বলেন। মূলত তারা বলছেন তারা বিচার চান, এত বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে এই মাটিতে আর না ঘটে, এটাই তারা চাইছেন, এবং এর জন্য তারা চান যে যা ঘটে গিয়েছে তার জন্য একটা সত্যিকারের বিচার হয়। তো গালিব, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে থাকা সবশেষ। আজহার লিমন, মায়ের ডাক, এই দুটি শব্দের মধ্যেই মনে হয় এই যে গভীরতা, সেটাই আসলে বোঝা যায় যে কি পরিমাণে মানবাধিকার এই গত কয়েক বছরে আসলে লঙ্ঘিত হয়েছে। এবং সেই সাথে সেখানে দেখছিলাম যে আমার মনে পড়লো পিলখানা হত্যাকাণ্ডেও কিংবা হেফাজতে ইসলামের উপর যেই সেই রাতের নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘন প্রতিটি কিন্তু উদাহরণ বাংলাদেশের মানুষের মানবাধিকার কতটা লঙ্ঘন হয়েছে বিগত এই 15 থেকে 16 বছরে। আর পাশাপাশি আপনি কিন্তু আজহার লিমনের কাছে যাওয়ার আগে জুলাই আগস্টের কথাই বলছিলেন। সেই সময় সেটা তো একদমই দগদগে স্মৃতি এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই কিন্তু নতুন একটি দলের আত্মপ্রকাশ, নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে, এবং সেই সংগঠনের নাম জুলাই ওয়ারিয়র্স। সেটি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবং শাহবাগে আজকে তারা একটি র্যালিও করেছে, সেটি কভার করেছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। সমন্বয়ক হাসনাতকে দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইমের মা। 19 জুলাই সন্ধ্যায় রাজধানীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আদরের সন্তান। যোগাযোগের অভাবে শহীদ হিসেবে সাইমের নাম সরকারি নথিতে লিপিবদ্ধ না হওয়ার যন্ত্রণার কথাও জানান হাসনাতকে। একই সঙ্গে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাইমের মা।
আমি কোথাও নাম দিতে পারি নাই, তোমার সাথে আমি অনেক দেখা করতে চাইছি, আমি যাইতেও পারি নাই। বাবা আমার সাইম তোমার মতো আসিল বাবা, আমার সাইম গাছ লাগিয়েছে, যাই বলতে যাবো এরকম ভাবে যে পুলিশে গুলি করে আমার সহ্য হয় না। দুপুর 12টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। হাত পা চোখ হারানোদের সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা অ্যাম্বুলেন্সে করে যোগ দেয় শাহবাগে। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্য দিয়ে। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জ্বর আসছে, জ্বর লাগতেছে। 15 বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তো আমরা এইসবের শিকার 15 বছর থেকে এযাবৎ হয়েছি। মঙ্গলবার দুপুর 1টায় আহতদের বড় অংশ রিকশায় এবং অন্যান্যরা পায়ে হেঁটে র্যালিতে অংশ নেয়। রাজপথে রক্ত দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও। তারা জানান আহতরা নিজেই সংগঠন প্রতিষ্ঠা করে তাদের বিরুদ্ধে নির্মম নির্যাতনের কথা বলবে বিশ্ববাসীকে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনের বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। অবস্থা খুবই খারাপ। আমি আজ 5 মাস লাগাত হাসপাতালে ভর্তি। আমার আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতে সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটে ফেলাছে। কিভাবে সম্ভব? কোনো কিছুতে সম্ভব হচ্ছে না। শুধু জুলাইতে আহত নয়, বিগত 15 বছরে যারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা আহত আছে, তারা সবাই ধীরে ধীরে এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবে এবং যতদিন না পর্যন্ত প্রতিটি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। রাষ্ট্রীয় মদদে গুম খুন ও অপহরণের অন্ধকার অধ্যায় তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। ক্ষমতাকে কুক্ষিগত করতে শেখ হাসিনার নির্দেশেই এসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে জমা পড়েছে প্রায় 1800 অভিযোগ। কমিশন বলছে গুম করে বাংলাদেশিদের চালান দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ভারতের কারাগারে। নিরাপদ বাংলাদেশ তৈরিতে নজিরবিহীন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান মানবাধিকার কর্মীরা। হাসিব বিলা জানাচ্ছেন বিস্তারিত। স্বজন ফেরার অপেক্ষায় এক যুগ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা হুমকি হয়ে দাঁড়িয়েছিল তারা আজও ঘরে ফিরেনি। 2013 সালে 4 ডিসেম্বর রাত্রে আমার স্বামীর র্যাব বাসা থেকে উঠায় নিয়ে আসার পরের থেকে ওই থেকেই গুম, আর আমরা কোনো খোঁজ খবর জানি না। আমার মনে হয় উনি বেঁচে আছে, আমরা পাবো, বাকিটা আল্লাহ পাক জানে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাইকে হারিয়ে আজও স্মৃতি হাতড়ে বেড়ান নুসরাত জাহান লাবণী। এরই মধ্যে কেটে গেছে 12 বছর। আমি কোনো একটা ঈদে আমি হাসতে পারি না। আমার মার চোখের পানি, আমার মা বিলাপ করে কান্না করেন যে ওই সন্তান নামাজে যাচ্ছে, আমার ছেলে কোথায়? যে ওকে বেঁচে আছে, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রেখে থাকে, ও কী করছো? ঠিক আছে, তো কবে আসবে? আজকে তো চলে আসে। সুমন ভাইয়ের মা খুঁজে বেড়ায়, রিক্সা নিয়ে কাজের লোক নিয়ে বের হয়ে যায়, একে দেখ না আমার ছেলেকে ফেরত দিয়ে গেছে কিনা। গুমের ঘটনা তদন্তে দেশের ইতিহাসে প্রথম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যেখানে 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনায় 1800টি অভিযোগ পায় কমিশন। এর মধ্যে 400টি অভিযোগ যাচাই বাছাইয়ে সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। এদিকে গুম হওয়াদের অনেকে বেঁচে ফিরলেও 3 শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ, যাদের কেউ কেউ ভারতের কারাগারে থাকতে পারে বলে অনুমান করছে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। অনেককে বাংলাদেশে গুম করে রাখা হয়েছে দীর্ঘ সময়, তারপর চালান দেওয়া হয়েছে ভারতে, এবং ভারতের কারাগারগুলিতে তাদের অবস্থান অনেকে ছিল, মুক্তি পেয়েছেন, অনেকে এখনও কারাগারে আছেন, এরকম তথ্য আমরা পাচ্ছি। ফলে দুই দেশের মধ্যে এক ধরনের ব্যবস্থা চালু ছিল যে এই দেশের অপরাধীদেরকে ধরে জিজ্ঞাসাবাদের নামে
সময় ক্ষেপণ করে যখন এটা সামাল দেওয়া যাচ্ছিল না, তখন ভারতে পাঠিয়ে দেওয়া এবং ভারতের অপরাধীদেরকে এখানে পাঠিয়ে দেওয়া। মানবাধিকার সংগঠন অধিকার বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 2699 জন। 2024-এর গণহত্যা যোগ করলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় 4000-এ। ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা সবচেয়ে বেশি। জোর করে ক্ষমতা দখল ও ভয়ের সংস্কৃতি কায়েম করতেই খুন-গুম করা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। গোপন বন্দিশালা উন্মুক্ত করার দাবি তাদের। এত অত্যাধিক হারে মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় ইতিহাসে আমাদের আশেপাশেও কোথাও হয় নাই। প্রত্যেকটা ইলেকশনের আগে এটা এত ম্যাসিভভাবে করা হয় যেন মানুষ চুপ হয়ে যায়। তৎকালীন আওয়ামী অপশক্তির উপরের কিছু মানুষ হয়তো চলে গেছে, বাট যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যে স্ট্রাকচারটা তো আসলে বিরাজমান এখন। মানবাধিকার সংগঠনগুলো বলছে শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হয়েছে কঠোরভাবে, বন্ধ বা দখল করে নিয়ন্ত্রণ করা হয়েছে গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য দেয়ায় মামলা বা গ্রেফতার করা হয়েছে। গত 15 বছরে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার পায়নি জনগণ। এরকম একটি অবস্থায় নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ধরে রাখার জন্য তারা মূলত সব দিকে মানবাধিকার লঙ্ঘন করেছেন। ভয়ের সংস্কৃতি বহমান রাখা হয়েছে সমাজে, যাতে কেউ টু শব্দটি করতে না পারে সরকারের বিরুদ্ধে, কেউ যাতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে। তারাই ঘটনা ঘটাতে সাহায্য করেছেন, নির্দেশ দিয়েছেন, এবং ঘটনার দায় সাবেক প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিপরিষদ এড়াতে পারবেন না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সম্পর্কিত ধারা যুক্ত হবার পরে প্রতিনিয়ত জমা হচ্ছে অভিযোগ। এখন পর্যন্ত 70টি গুমের অভিযোগ জমা পড়েছে। যেহেতু আমাদের এখন আইনি সুযোগ তৈরি হয়েছে, যারা যেই অবস্থায় গুম হয়েছে আমরা চাইলে এটা এন্টারটেইন করতে পারবো। ডোমেস্টিক ট্রাইব্যুনাল বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, অর্থাৎ হিউম্যান রাইটস অ্যাকনোলেজ করে যে সমস্ত এনেকমেন্টে আছে বিরাজমান, সেইগুলোকে আমরা কমপ্লাই করে এখানে কিন্তু আমরা সুষ্ঠু বিচারগুলো এনশিওর করব। জুলাই আগস্টে গণহত্যার বিচারের পর গুমের বিচারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনাল। সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিতের উল্লেখ থাকলেও গত 15 বছরে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে মানুষের মৌলিক অধিকার। শুধুমাত্র ভিন্নমত প্রকাশের অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থাদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা, গুম কিংবা খুনের ঘটনা ঘটেছে হাজার হাজার। ভুক্তভোগীরা এই আদালত প্রাঙ্গণে বারবার ঘুরলেও সুবিচার পাননি, কেউ কেউ মামলার সাহসও করেননি। তা এখন সময় এসেছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, যেখানে কোনো সরকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থা সাহস না করে কোনো মানবাধিকার লঙ্ঘনের। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। নিজেদের আমলে গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে পুলিশ কমিশনের সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ নাগরিক প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটি। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে 2004 সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এলিট ফোর্স র্যাব। শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ক্রসফায়ার সহ নানা অভিযোগের পাল্লা ভারী হয় ধীরে ধীরে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে গুম, খুন ও নির্যাতনের বাস্তবায়নে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনেক সদস্যের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের 7 খুন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা সহ নানা ঘটনায় বিতর্কিত হয়েছে এই বাহিনী। 24-এর গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশন জানিয়েছে, তাদের কাছে জমা হওয়া 383টি অভিযোগের মধ্যে 172টি এসেছে র্যাবের বিরুদ্ধে। এসব গুম খুনের দায়ে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি পতিত হয় যে দেশের মালিক জনগণ। এ সময় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনবান্ধব করতে পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেন।
বলেন, স্বচ্ছতা নিশ্চিতে এই কমিশনে থাকবে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য। পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে, বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে। সেই জন্য যে কমিটিতে, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলে পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীকে আমূল পরিবর্তনের চেষ্টা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে কুমিল্লা নগরীর ফানটাউনে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে কর্মশালাকে কেন্দ্র করে সমবেত হন সাংগঠনিক অঞ্চলের নেতারা। উদ্বোধনী বক্তব্যের পর বিভিন্ন বিষয়ে শুরু হয় প্রশিক্ষণ। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চল। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। আর সংস্কারই যদি হয়, তো আজকের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, এটা অবধারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকারে আসবে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ৫ ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬,১,৫৭,৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করেন মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে ৭ বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় ২ জন আসামি, ২ জনের ক্ষেত্রে ২টি আপিলে সাজা স্টে করা হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ২ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায় আদেশের অংশে আদালত বলেন, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল, সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া
এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে দেশে নদ নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে রাজধানী পানি ভবনের সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয় এবং সেখানে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই কয়েকটি নদীকে গুরুত্ব দিয়ে সেগুলোকে যত দ্রুত সম্ভব দখলমুক্ত করা হবে। এ নিয়ে আসিফ ইকবালের একটি প্রতিবেদন রয়েছে। নদীর দেশ বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা নদীর সাথে কম বেশি সবার পরিচিতি থাকলেও হাতিটানা, হাপরখালি কিংবা আগুনমুখা নদীর নাম জানে কজনই বা। বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে এমনই নাম না জানা অসংখ্য নদী। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল বদ্বীপ। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও সরকারি পর্যায়ে এখনও নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি দেশের নদ নদীর প্রকৃত সংখ্যা। মিল খুঁজে পাওয়া যায় না সরকারি সংস্থার হিসেবের মধ্যেও। দেশের নদ নদীর প্রকৃত সংখ্যা কত তা নির্ধারণে অবশেষে নড়েচড়ে বসেছে সরকার। ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে খসড়া হিসেবে নদ নদীর সংখ্যা 1156টি। মঙ্গলবার সকালে রাজধানীর পানি ভবনে সেমিনারে প্রকাশ করা হয় এই তালিকা। এই তালিকা আরও যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা পহেলা বৈশাখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। আমরা তিনটা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই। চূড়ান্ত তালিকা। আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা, যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যেই 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। নদী দূষণের জন্য কম বেশি সবাই দায়ী উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নদী দখলমুক্তে ব্যবস্থা না নিলে কাজ পিছিয়ে যাবে। নদীকে যদি বাঁচাতে হয় আর নামপদা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অপমিশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। ঢাকার 21টি খাল দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয় সেমিনারে। আসিফ ইকবাল, এখন, ঢাকা। সরবরাহ ঠিক রাখতে তেলের দাম 8 টাকা বাড়ানো হয়েছে। তা না হলে সরবরাহ ঘাটতি তৈরি হতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ইআরএফ কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 15 বছর দেশের বাজার পরিস্থিতি নিয়ে মিথ্যাচার হয়েছে। বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে, এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। সয়াবিন তেলের নতুন দর নির্ধারণের পরও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি। সংকটের সুযোগে সরকার নির্ধারিত নতুন দামের চেয়ে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা বেশিতে। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের বাজারে। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি 20 টাকা পর্যন্ত কমেছে নিত্যপণ্যটির দাম। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সরবরাহ কমায় গত কয়েক সপ্তাহ ধরে সয়াবিন তেলের সংকট দেখা দেয় বাজারে। এরই মধ্যে বোতলজাত সয়াবিন তেল লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে সরকার। চট্টগ্রামের খাতুনগঞ্জে এ দামেই তেল বিক্রি হলেও কাটেনি সংকট। অন্যদিকে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 162 থেকে 164 টাকায়, যেখানে সরকার নির্ধারিত দাম
157 টাকা। যারা বাজারের মধ্যে তেলের যোগানটা দেয়, যোগানদাতা যারা মিলাররা, তো মিলাররা যদি ক্রুডটা যদি ঠিক দামে যদি পায়, তাইলে সে অবশ্যই আমাদেরকে ঠিক দামে দিতে পারবে। এটা এখন সংকট আর কি, মিলে হাফ ডাউন করছে আর কি। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম $1200 উঠেছে, যা গত এপ্রিলে ছিল $1035, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। এছাড়া মিলাররা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য আনতে গেল কিছুদিন ধরে পাইকার ও খুচরা পর্যায়ে সরবরাহ কমিয়েছে। তবে সরকার তেলের দাম বৃদ্ধি করায় সরবরাহ বাড়বে আশা ব্যবসায়ীদের। ভোজ্য তেলের বাজারে কোনো ঘাটতি নেই, তবে যেহেতু বিশ্ববাজারের দাম বেশি আছে সেহেতু বাজারের দাম বেশি থাকবে, পণ্যের সংকট হবে না। বাজারের দাম নির্ধারিত হয়েছে, আশা করছি মিলাররা এখন পণ্যের যে বোতলজাত যে ভোজ্য তেল মার্কেটে সরবরাহ করবে, দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এদিকে অস্বস্তির তেলের বাজারে খানিকটা স্বস্তি মিলছে পেঁয়াজে। সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে কেজিতে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। পাকিস্তানি আছে, মিশর আছে, বিভিন্ন বাইরের দেশে ইম্পোর্টের মালগুলো বেশি আছে, এখন যথেষ্ট পরিমাণে আছে, যার কারণে সপ্তাহ 10 দিনের মধ্যে 10-12 টাকা বাজার কমে গেছে। আগের চেয়ে অনেক কমে গেছে, আশা করি সামনে আরো কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, দেশি পেঁয়াজের সাথে একদম বাজার পড়ে যাবে, এখন ওরা যদি বাজার সিন্ডিকেট না করে তাহলে মোটামুটি দাম আরো পড়ে যাবে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা দেশি পেঁয়াজ। সরবরাহ বাড়লে সামনে দাম আরও কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সমতার ভিত্তিতে ভ্যাট ট্যাক্স আদায় এবং এনবিআর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আলোচনা সভায় উপদেষ্টা বলেন, যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাদের এখন সুবিধা কমানোর সময় এসেছে, তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাকেই। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 79 জন জেলে মাঝি মাল্লা সহ বাংলাদেশি 2টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের এক কর্মকর্তা। জাহাজ দুটি হলো এফবি মেঘনা 5 ও এফবি লায়লা 2। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিষয়টি। জানা যায়, সোমবার খুলনা অঞ্চলের সাগরে মাছ ধরছিলেন একদল জেলে। সে সময় বাংলাদেশের জলসীমা থেকে নাবিক সহ 2টি জাহাজ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কোনো কারণে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তাদের ফিরিয়ে আনতে যোগাযোগ চলছে। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগ আমলে গুমের প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ, বিচার দাবি ভুক্তভোগীদের। রাজধানীতে জুলাই যোদ্ধাদের র্যালি। নিজেদের গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির। এবার অর্থ পাচার মামলায় তারেক রহমানের 7 বছরের দণ্ড স্থগিত। দেশে 1156টি নদীর খসড়া তালিকা পহেলা বৈশাখে ওয়েবসাইটে উন্মুক্ত। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা রক্ষা সরকারের অগ্রাধিকার। এবং সরবরাহ ঠিক রাখতে তেলের দাম বৃদ্ধি জানালেন বাণিজ্য উপদেষ্টা। 15 বছরে বাজার পরিস্থিতি নিয়ে মিথ্যাচার হয়েছে মন্তব্য প্রেস সচিবের। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।